টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। এই যে আমরা দেখছি যে একেবারে পুরো রাজ্যের সঙ্গে ইলেকশন কমিশনের এরকম একটা দরজা, মুখ্যমন্ত্রী বারবার সরব হচ্ছেন এবং মুখ্যমন্ত্রী এই যে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করছেন, আপনার ঠিক কি মতামত যে বাংলাকে এতটাই অশান্ত হয়ে রয়েছে, সেটা কি ভোটে আপনাদের জেতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে? খাঁটি কথা, কিন্তু তৃণমূল কংগ্রেস ভোটে এর জন্য কোনো তার উপরে অ্যাডভান্স বা বিরূপ প্রতিক্রিয়া হবে এটা ঠিক নয়, এই কথাটা ঠিক নয়। সুতরাং আপনি যে প্রশ্ন করলেন তার একটা অংশ ঠিক, আর একটা অংশ আমি বলবো ঠিক নয়। প্রথমটা আমি ব্যাখ্যা করে আপনাকে বলি যে এসআইআর প্রক্রিয়া এই রাজ্যে যেভাবে চালানো হয়েছে তাতে আপনারা মিডিয়ার লোক সহজেই টের পেয়েছেন যে বাংলার সাধারণ মানুষ মনে করেছে এটা একটা ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্রের পেছনে আছে প্রধান হচ্ছে বিজেপি, পেছন থেকে চালাচ্ছে, সামনের মুখ হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনকে এর আগে তো কোনোদিন এইভাবে ভোটার লিস্ট তৈরি করেনি যেখানে মানুষের জ্বালা যন্ত্রণা, মানুষের হ্যারাসমেন্ট এই পর্যায়ে পৌঁছয়। এবং পরপর একটার পর একটা ইলেকশন কমিশন নতুন নতুন নির্দেশ দিয়ে সেই জ্বালা যন্ত্রণা আরো বাড়িয়ে দিয়েছে। আজও পর্যন্ত 60 লক্ষের বেশি লোক তারা অনিশ্চিত হয়ে আছে এই পশ্চিমবঙ্গে যে তাদের নাম থাকবে কি থাকবে না ভোটার লিস্টে। একটা দাবি করা হচ্ছে জয়প্রকাশ বাবু, এই যে 60 লক্ষ নাম যে এই মুহূর্তে আন্ডার অ্যাডজুডিকশন রয়েছে তাদের মধ্যে বাংলাদেশি মুসলিম বেশি, যেটা আপনাদের ক্ষেত্রে ভোট ব্যাংক হয়ে কাজ করে, এটা বিজেপির দাবি। শুনুন, বাংলাদেশি মুসলিম হতে পারে না, কারণ এদের সকলের নাম খসড়া ভোটার লিস্টে উঠে গেছে। তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে অ্যাডজুডিকেশনে তাদের ফেলে দেওয়া হয়েছে। ভারতবর্ষের আইন ইলেকশন ম্যানুয়াল অনুযায়ী খসড়া ভোটার লিস্টে উঠে যাওয়া মানেই তাদের ম্যাপিং হয়ে গেছে। ইনুমারেশন ফর্মের ভিত্তিতে তাদেরকে বিচার করে বলা হয়েছে যে তারা এই দেশের নাগরিক, তবেই তাদের নাম খসড়া ভোটার তালিকায় উঠেছে। তারপরে ইলেকশন কমিশন বা বিজেপি গায়ের জোরে বলতে পারে না এরা বাংলাদেশের নাগরিক। তাহলে তো তাদেরকে সঠিকভাবে ইলেকশন কমিশন ম্যাপিং এর সময়ই বলে দিত যে এরা এখানকার লোক নয়, তাহলে খসড়া ভোটার তালিকায় নাম উঠতো না। আজকে যারা 60 লক্ষ নাম বাদ বা আন্ডার অ্যাডজুডিকেশন বলে বলা হচ্ছে যে বিচার সাপেক্ষ, সেই জন্যই তো সুপ্রিম কোর্ট সেই কথা মেনে নিয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের। তাই জন্য ইলেকশন কমিশনের উপর ভরসা না করে বলছেন যে এই পুরো অ্যাডজুডিকেশন তত্ত্বাবধান করবে জুডিশিয়াল অফিসার, সেখানেও যদি কেউ অসন্তুষ্ট হয় তাদের জন্য জুডিশিয়াল ট্রাইব্যুনাল থাকবে, ইলেকশন কমিশন থাকবে না। সেটা সুপ্রিম কোর্ট কেন বলল? যে এই বিজেপির কথা আর ইলেকশন কমিশনের প্রক্রিয়া দুটোই পক্ষপাত দুষ্ট, বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে সেটা সুপ্রিম কোর্টও মনে করেছে। তাই তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে দিয়েছে জুডিশিয়াল অফিসারদেরকে। এই পুরো প্রক্রিয়ার জন্য সারা বাংলার মানুষ দায়ী করছে ইলেকশন কমিশন তথা বিজেপিকে। সুতরাং ইলেকশন কমিশন এই এসআইআর করতে গিয়ে পুরো জিনিসটাকে এমন ভাবে ঘেঁটে দিয়েছেন, এমন ভাবে করেছেন যেটা মানুষের তো কাজে লাগেইনি। মানুষ এর উপরে বীতশ্রদ্ধ এবং ক্ষুব্ধ, এবং উল্টো দিকে তাদের এই ক্ষোভ যাচ্ছে বিজেপির বিরুদ্ধে। সুতরাং সামনের নির্বাচনে তারা এই ক্ষোভ এবং বিজেপির প্রতি আক্রোশ নিয়ে তারা ভোট দেবে যে তুমি কে বা তোমরা কে যে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছো বাংলার মানুষের। 1.5 কোটি লোককে তারা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল, আপনারা জানেন। 1.5 কোটি লোক মানে তাদের ফ্যামিলি মেম্বার যদি ধরেন তাহলে দেখবেন সবটা মিলিয়ে 4 থেকে 5 কোটি লোক ক্ষতিগ্রস্ত বা মেন্টাল অ্যাংজাইটিতে তারা থেকেছে। আজকে তাদের এই মেন্টাল অ্যাংজাইটি প্রায় 200 লোক আত্মহত্যা করেছে। এর দায়ভার কে নেবে?
কাউকে না কাউকে তো দায়ী করতে হবে। কেন এরকম অশান্তি হলো শুধু একটা ভোটার লিস্ট তৈরি করার নামে? সেই জায়গাটাই হচ্ছে ইলেকশন কমিশন হচ্ছে প্রথম দায়ী, দ্বিতীয় হচ্ছে পেছন থেকে কলকাঠি নাড়া বিজেপি। বিজেপি নিজের এই অবস্থানটা নিজেরাই কিন্তু নিজেদের মৃত্যুর গহ্বর খুঁড়েছে। কেন আমি বুঝিয়ে বলি, তারা বারবার প্রথম থেকে বলে এসছে নাম বাদ যাবে, ডি ভোটার করে দেবো, ডিটেনশন ক্যাম্পে পাঠাবো, ওপার বাংলায় পাঠিয়ে দেব। মানে উদ্দেশ্যটা বিজেপির ছিল বাদ দেওয়ার। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। এই দুটো ইস্যু, দুটো ন্যারেটিভে বাংলার মানুষ মনে করছে তাদের বিপদ, তাদের যন্ত্রণা, তাদের হ্যারাসমেন্ট, তার জন্য দায়ী বিজেপি। আর একমাত্র ত্রাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং সামনের নির্বাচনে এই ইস্যুতে মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, আমরা কথা বললাম। তবে এই সমস্ত কিছুর মধ্যে ওই যে একেবারে এই আলোচনার দ্বিতীয় পর্যায়ে শুরুতে একটা কথা বলছিলাম যে জ্ঞানেশ কুমারকে এবারে কিন্তু দেখা গেছে একেবারে দাবাং মোড়ে, এবং তার বৈঠক চলাকালীন সেখানে কথার শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। কারা কথা বলছিলেন? রাজীব কুমার এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তাদেরকে পাল্টা একেবারে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। চলুন শুনে নি কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সবকিছু আছে, আর তো কিছু বলার নেই। অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হচ্ছে না? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানে তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। এবং যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা তার প্রমাণ করার ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছে। কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে, ও ডিলিট হওয়া উচিত না। এগুলো উত্তর দেবেন না, ওকে সব সুপ্রিম কোর্টে আছে। সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? এবারে সুজয়, এই বক্তব্যটাকে ঠিক কিভাবে দেখছো, কি বলবে? দেখো, এটা চন্দ্রিমা ভট্টাচার্য পুরোপুরি অভিযোগ করেছেন। তবে এটা তো সত্যি, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে ডিএম এসপিদের সঙ্গেও যে বৈঠক করেছেন সেখানেও তিনি বেশ কিছু কড়া কথা বলেছেন। এবং আমরা একেবারে স্পেসিফিক বলছি, তিনি একদম এই কথাটা বলেছেন যে ভোটের সময় অন্য রাজ্যে এত হিংসা হয় না, বাংলায় কেন হিংসা হয়। মানে তিনি একেবারে ডিএমএসপিতে তিনি প্রশ্ন করেছেন। এবার তিনি বলেছেন যে যদি কোনো গাফিলতি দেখা যায় তাদের কিন্তু রেয়াত করা হবে না। দেখো,